করোনায় 4 মাস বন্ধ দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যক্রম, সাক্ষ্য আইন সংশোধনের চিন্তা। সাবেক মেজর সিনহার মৃত্যুর তদন্ত শুরু আজ, দোষীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ঢাকার আশেপাশে নদীর পানি এখনো বিপদসীমার উপরে, 24 ঘন্টায় উন্নতি হবে না। করোনায় 30 ভাগ শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা গবেষকদের, আর্থিক সংকটই কারণ। বরিশালের 67 ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই, দেয়া হচ্ছে ভুয়া রিপোর্ট। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শিরোনাম শুনছিলেন, চলে যাব পুরো খবরে। করোনার কারণে প্রায় 4 মাস ধরে কার্যক্রম বন্ধ আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলাগুলোর। ভার্চুয়াল আদালতে নিয়মিত মামলার পরিবর্তে শুধু জরুরি জামিনের শুনানি হয়। ফলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে থাকা বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলাও থমকে রয়েছে। আইন অনুযায়ী সাক্ষী ও আসামির উপস্থিতির বিধান থাকায় ভার্চুয়াল আদালতে শুনানি সম্ভব হচ্ছে না। আইনমন্ত্রী বলছেন, আইন সংশোধনের চিন্তা করা হচ্ছে। করোনার কারণে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচার প্রায় 4 মাস ধরে থমকে আছে। ফাহাদের বাবার আবেদনে মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি গত মার্চেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। সেখানে 6 এপ্রিল অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু করোনায় 26 মার্চ থেকে অফিস আদালত সব বন্ধ হওয়ায় থমকে যায় আবরার হত্যা সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের 45টি মামলার কার্যক্রম। ভার্চুয়াল আদালতে আমাদের আসামির উপস্থিতিতে মামলা কিভাবে করা যাবে সে সম্পর্কে আমরাও চিন্তা ভাবনা করছি। যদি মামলার বিচারিক কার্যক্রম আইনানুগভাবে আসামিকে উপস্থিত করে কার্যক্রম শুরু হয়, তাহলে আমরা অবিলম্বে এই মামলার কার্যক্রম শুরু করতে পারব। মামলার বিচার কার্যক্রম শুরু হলে 3 কার্য দিবসের মধ্যে বিচারের তারিখ পড়বে, অর্থাৎ মামলা চার্জ গঠনের জন্য তারিখ পড়বে। পরে ভার্চুয়াল আদালত চালু হলেও নিয়মিত মামলা শুনানির সুযোগ না রেখে শুধুমাত্র জরুরি জামিন আবেদনের শুনানি করার সুযোগ রাখা হয়। এতে মামলার 4 আসামি জামিন আবেদন করলেও নামঞ্জুর হয়। আইনানুযায়ী সাক্ষী ও আসামিদের আদালতে শারীরিকভাবে উপস্থিতির বিধান রয়েছে। ফলে সাক্ষ্য আইন সংশোধনের চিন্তাও করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য আইন এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের আমরা সংশোধনী না আনি, ততক্ষণ পর্যন্ত ট্রায়াল করাটা যাবে না। আমার মনে হয় যে করোনা ভাইরাস কালে দেখা যাক, আমরা চিন্তা ভাবনা করছি। যদিও এখন আমি জেলখানা থেকে কোনো কোর্টে আসামি আনার ব্যাপারে আমি চাই না এটা হোক। করোনার কারণে বিচার কাজ বন্ধ হলেও আবরারের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ ন্যায় বিচার পাবেন বলে আশাবাদী। আমার মনে হয় বিচার পাওয়া যাবে, যদি বিচারটা শুরু হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ ছেলে সাক্ষী যদি ঠিক মতো হাজির করাতে পারে, তাতে মানে আশাবাদী আছি। বুয়েটের শেরে বাংলা হল থেকে গত বছর 7 অক্টোবর ভোরে র্যাগিংয়ের শিকার তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার মৃত্যুহার 40 ভাগ থেকে কমে 20 ভাগে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সুস্থতার হার বাড়া ও মৃত্যুহার কমাকে সরকারের সফলতা বলে দাবি করেন তিনি। সোমবার মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা বিশ্বে প্রশংসিত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা না করা সংক্রমণ কিছুটা বাড়তে পারে। করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীদের হোটেল ভাড়ার বদলে আলাদা ভাতা দেওয়া হবে। বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কাজ চলছে বলে জানান মন্ত্রী। বিশ্বের অনেক দেশ, ইভেন আমেরিকার প্রেসিডেন্টও প্রশংসিত হয় নাই। ব্রিটেনের আমরা অংশগ্রহণ করে আমরা ফিরেছি। আজকে কিছুটা হলো স্বস্তি যে আমাদের গত কয়েকদিন মৃত্যুর হারটা অনেক কমে গেছে।
যেটা গড়ে 40 ছিল, এখন গত 2-3 দিন যাবৎ সেটা 20-এর ঘরে চলে আসছে। আমরা একটু আশঙ্কা করি, যেহেতু ঈদে অনেক লোকজন বাড়ি গেছে, সেজন্য কিছুটা সংক্রমণ বাড়তে পারে, যদি কিনা তারা স্বাস্থ্যবিধি মেনে এই যাতায়াতটা না করে থাকে। করোনা ঝুঁকিতে হাটবাজার ও শপিং মল রাত 8টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত সাধারণ চলাচল নিষিদ্ধ। 31 আগস্ট পর্যন্ত এসব নির্দেশনা মানতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। কেবল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া খুলে গেছে সবকিছু, কিন্তু এখনো কয়েকটি বিধিনিষেধ মানতে বলা হয়েছে। রাতে চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে রাত 8টা পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী নয়, এজন্য বিধিনিষেধ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি চলমান রাখার নির্দেশটি 31 তারিখ পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে। তবে 31 তারিখের পরে কি হবে সেটি আবার আমরা পরবর্তীতে জানাবো, যে পরিস্থিতি অনুযায়ী। প্রজ্ঞাপনে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিসে ঝুঁকিপূর্ণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের উপস্থিত না থাকতে বলা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তবে কাজকর্ম গতিশীল রাখতে এ বিষয়ে অফিস প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত। স্বাস্থ্য সুরক্ষার মধ্যে থেকে আমাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে নিতে হবে, জীবন জীবিকাকে আমাদের এগিয়ে নিতে হবে, এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যেটা করা দরকার অফিস প্রধানই সেটা ঠিক করে দেবেন। এই প্রজ্ঞাপনেও বাসার বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনার সংক্রমণ শুরুর পর প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। এরই মধ্যে 3000 ছাড়িয়েছে প্রাণহানি। তালিকা থেকে বাদ যাননি মন্ত্রী, সংসদ সদস্য, শিক্ষাবিদ, সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, চিকিৎসক থেকে শুরু করে সেনা কর্মকর্তাও। তাদের বেশিরভাগই 60 ঊর্ধ্ব। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় 8 মার্চ, আর করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু 18 মার্চ। এরপর থেকে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। করোনায় সবশেষ মারা যান নওগাঁ 6 আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম। 27 জুলাই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর মাত্র 14 দিন আগে 13 জুলাই করোনায় আক্রান্ত হয়ে মারা যান দেশের অন্যতম ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এর আগে 20 জুন মারা যান বর্ষিয়ান সাংবাদিক কামাল লোহানী। তিনিও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মাত্র 5 দিন আগে 15 জুন করোনায় আক্রান্ত হয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান মারা যান। 13 জুন করোনায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী 6 বারের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। একই দিন রাতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুর পর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তার আগে 12 জুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শিকদার ওমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর AKM ফজলুল হকের মৃত্যু হয়। একই দিন করোনায় মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর গাজী জহির হাসান এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহমুদ মনোয়ার। 31 মে করোনা কেড়ে নেয় রাজুকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব বজলুল করিম চৌধুরীর প্রাণ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মে মাসের শেষ দিন আরও মারা যান এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ। মে মাসের 24 তারিখে মারা যান রাজনীতিবিদ মকবুল হোসেন, যিনি হাজী মকবুল নামেই পরিচিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এই রাজনীতিক ঢাকা 9 আসনের সাবেক সংসদ সদস্য। মে মাসের 22 তারিখে মারা যান দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এসালম গ্রুপের পরিচালক মোর্শেদুল আলম। গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বড় ভাই তিনি। এর আগে 14 মে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। স্বাধীনতা ও 21শে পদক পাওয়া এই শিক্ষাবিদ মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বাংলা একাডেমির সভাপতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের এমিরেটস অধ্যাপক ছিলেন। 10 মে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আনোয়ারুল কবিরও মারা যান করোনা আক্রান্ত হয়ে। বিএনপির সাবেক এ নেতা জামালপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য। ৭ মে মারা যান ফার ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর নাজমুল করিম। সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মঈনুদ্দিন মারা যান ১৫ এপ্রিল। তিনিই প্রথম চিকিৎসক যিনি করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা যান। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে করোনায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৩,১৮৪ জনে। ৪,২৫০টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ১,৩৫৬ রোগী। শনাক্তের হার ৩১.৯১%। মোট শনাক্ত ২,৪২,১০২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সব তথ্য জানানো হয়। দেশে গত ৮ মার্চ প্রথম দুজনের করোনা শনাক্ত হয়। সংক্রমণ রোধে প্রায় ২ মাস সাধারণ ছুটি দেয় সরকার। লকডাউনও করা হয় বিভিন্ন জেলা। পরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল করতে জনগণকে আহ্বান জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩০ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এ পর্যন্ত ৩,১৮৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ৪,২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ১,৩৫৬ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১.৯১%। এই হার এ পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৬৬ জন। এ পর্যন্ত সুস্থ ১,৩৭,৯০৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৯৬%। ব্রিফিংয়ে উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করানোর আহ্বান জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় আজ থেকে কাজ শুরু করবে তদন্ত কমিটি। কমিটির নেতৃত্ব দেবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্য জানান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। কমিটিতে আরও রয়েছেন রামু সেনানিবাসের একজন প্রতিনিধি, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির একজন প্রতিনিধি। খুব অল্প সময়ের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। দোষীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না বলে জানান বিভাগীয় কমিশনার। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, শাপলাপুর পুলিশ চেকপোস্ট এলাকায় সাব ইন্সপেক্টর লিয়াকত পিস্তল দিয়ে মেজর সিনহার শরীরে ৩ থেকে ৪ রাউন্ড গুলি করেন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান মেজর সিনহা। গাড়িতে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হয় নিহতের পরিচয়। কক্সবাজারের যে একজন সেনা সদস্য নিহত হওয়ার বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন জনাব মিজানুর রহমানকে আহ্বায়ক করে ওনারা আসলে কক্সবাজারে যাবেন কমিটি, এবং সেখানে তাদের কর্ম প্রক্রিয়া শুরু করবেন। সেখানে তাদের আমরা বলেছি যত স্বল্পত সময়ের মধ্যে যাতে রিপোর্টটা তারা গভর্নমেন্টকে দেয়। অফিস চালু হওয়ায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের পর ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। যাত্রাপথে ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই ঢাকায় আসছেন। সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ডে এমন চিত্র চোখে পড়ে। সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর রাত থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জেলা থেকে যাত্রী নিয়ে ঘাটে ফিরে বিভিন্ন লঞ্চ। সরকারিভাবে সীমিত যাত্রী বহনের কথা বলা হলো, বাস্তবে চিত্র ছিল উল্টো। প্রতিটি লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। মাস্ক পরা বাধ্যতামূলক হলেও তা নিয়ে আগ্রহ নেই অনেকের। পরিবহন সংশ্লিষ্টরা জানান, আগামীকাল থেকে যাত্রী চাপ বাড়তে শুরু করবে। মেয়ের বাসায় একটু ওদেরকে দেখতে এবং বেড়াইতে যেতেছি কিছু ফল ফ্রুট নিয়ে। মানে লোকজনের ভিড় হবে, যেন আগে চলে আসছে। আপনার বাড়ির ছুটি শেষ হয়ে গেছে, যেন আগে চলে আসলাম। ঢাকার আশপাশের বালু, শীতলক্ষা, বংশী, তুরাগ, ধলেশ্বরী পানি এখনও বইছে বিপদসীমার ওপর দিয়ে। আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতিও বদলাবে না জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে এক সপ্তাহ পর কিছুটা উন্নতি হতে পারে। এদিকে প্রায় ১.৫ মাস পানিবন্দী থাকায় দুর্ভোগ চরমে উঠেছে রাজধানীর পূর্বাঞ্চলের কবলিতদের।
বালু নদী লাগোয়া রাজধানীর উত্তর সিরির ৪২ নং ওয়ার্ডের বেড়াইদের ফকিরখালী ১.৫ মাস ধরে বন্যার পানিতে ডুবে আছে এখানকার প্রায় ২০০ ঘরবাড়ি। একই অবস্থা সাতারকুল, গোড়ান, ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের তালাশকুট এলাকা। বানভাসীরা জানান এর আগে ২০০৪ সালে এত দীর্ঘ সময় পানিবন্দী ছিলেন তারা। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার পানির ব্যাপক সংকট, ময়লা পানিতে ছড়াচ্ছে রোগবালাই। রাস্তাঘাট বাড়িঘরের মুর্দার তলে গেছে, ওই ভিতরে একটু শুকনো আছে, আর মুর্দা মনে করেন পুরাই তলেছে, মানুষের কষ্ট অনেক। ১ মাস ধরে ২-২৫০ বাড়ি পুরোই পানির তলে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায় শীতলক্ষ্যায় বিপদসীমার ১৫ সেন্টিমিটার, বালু নদীতে ১১ সেন্টিমিটার, তুরাগে ৪৮ সেন্টিমিটার এবং ধলেশ্বরীর পানি ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এ মাসের তৃতীয় সপ্তাহে পানি নামলেও সেপ্টেম্বরে আরেক দফা বন্যার আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। মৌসুমী বায়ু এখনও বাংলাদেশের উপরে সক্রিয় আছে। এই অবস্থায় এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের উপরে সক্রিয় থাকবে এবং বাংলাদেশের উজানেও। এই পরিপ্রেক্ষিতে আমরা আরেকটি বন্যার ঝুঁকি থেকে যায়, যেটা আসলে কখন কোন সময় হবে সেটা আমরা এখনও পরিষ্কার করে বলতে পারছি না। সম্ভাবনা আছে সেটি হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ নাগাদ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পানি বের হওয়ার পথ ভরাট করা হয়েছে, দখল হয়েছে জলাশয়, যার কুফল ভোগ করতে হচ্ছে এসব এলাকার মানুষকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির কি চিত্র দেখতে পাচ্ছেন? পানিবন্দী মানুষের দুর্ভোগ কেমন? মানিকগঞ্জে গত ২ দফা বন্যায় প্রায় ১৫ দিন ধরে বলা যায় যে মানিকগঞ্জের এই ৮টি উপজেলার মধ্যে প্রায় সবগুলো উপজেলায় পানি বন্দী হয়ে গেছে। এর মধ্যে ৩টি উপজেলা সব থেকে বেশি দুর্গত অবস্থায় রয়েছে এবং আমরা এখন রয়েছি মানিকগঞ্জ সদরে, অর্থাৎ এখানকার যে পৌর এলাকা, সে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে উঁচুটিয়া নামের এলাকা। তো এখানকার অবস্থা যদি একটু দেখেন, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ডানে বামে রাস্তার যে চতুর্দিকে পানি এবং যা আবাসিক এলাকা যেগুলো রয়েছে সেই আবাসিক এলাকার ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। গত ৩-৪ দিন আগে সড়কে পানি ছিল, সেই সড়কের পানি যেটা কমেছে। আপনাকে বলে রাখি যে মানিকগঞ্জের যে প্রধান দুটি নদী রয়েছে, অর্থাৎ কালীগঙ্গা এবং ধলেশ্বরী, এই দুটি নদী কিন্তু যমুনা নদীর শাখা এবং পাশাপাশি পদ্মা নদী রয়েছে। তো এই গত মাসে যখন যমুনার পানি বাড়তে শুরু করে এবং পাশাপাশি পদ্মারও পানি যখন বাড়তে শুরু করে, এই দুটি নদীর যেহেতু বিরৌত এলাকা এই মানিকগঞ্জ, যার কারণে ঢাকার অদূরে এই এলাকায় কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা দেখেছি যে সদরের প্রত্যেকটা বাড়ির, অর্থাৎ পৌর এলাকার কিছুটা নিচু নিম্নাঞ্চল যেসব জায়গাগুলো রয়েছে, নিম্নাঞ্চল রয়েছে, সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু একেবারে পানিতে এখনও ডুবে রয়েছে। এবং পাশাপাশি এখানকার যেসব কৃষি ক্ষেত্র রয়েছে সেই কৃষি ক্ষেত্রগুলো কিন্তু একেবারে তলিয়ে গেছে। আমরা দেখেছি যে দৌলতপুর, হরিরামপুর এবং শিবালয়, এবং পাশাপাশি আমরা যখন ঢাকা থেকে মানিকগঞ্জে প্রবেশ করছিলাম ঘিওর দিয়ে এবং হেমায়তপুর দিয়ে, এবং এই পথগুলোতে আমরা দেখেছি যে রাস্তার দুপাশে পানি একেবারে আবাসিক এলাকা এবং গ্রামের যে বাড়িগুলো রয়েছে সে বাড়িগুলো পানিবন্দী রয়েছে প্রায় ৬০,০০০-এর মতো পরিবার। সেই ৬০,০০০ পরিবারের মধ্যে প্রায় লক্ষাধিক সদস্য রয়েছেন যারা এখন একেবারে সরাসরি পানি এবং এই বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এদের আশ্রয়ের জন্য এবং এদের সহায়তার জন্য পুরো জেলা জুড়ে ৪৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যদিও সেখানে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে, কিন্তু সেটি চাহিদার তুলনায় কিন্তু অনেক কম। একে সারা দেশব্যাপী চলছে করোনার মহামারী এবং সেই সাথে এই বন্যার দুর্যোগ। এই দুই মিলে কিন্তু মানিকগঞ্জ বলা যায় যে একেবারে বেশ জর্জরিত হয়ে গেছে। তো এই এলাকায় যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত এবং যারা যেসব কৃষক রয়েছে সেই কৃষকদের বিশেষ করে সবজি ক্ষেত যেগুলো রয়েছে সেই সবজি ক্ষেতগুলো কিন্তু একেবারে তলিয়ে গেছে। কারণ এই পানিগুলো যে অবস্থা হয়ে আছে সেটি আগামী 10 দিন বা 15 দিনের নিচে এই পানি কিন্তু নামবে না। তো এই যদি পানি না নামে তাহলে কিন্তু বীজ ক্ষেত্রগুলো এবং পাশাপাশি সবজি ক্ষেত যেগুলো রয়েছে এই সবজি ক্ষেতগুলো কিন্তু একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে মানিকগঞ্জকে আমরা ঢাকার পাশের এই জেলা সাধারণত সবজির একটা বড় আধার হিসাবে আমরা ধরে থাকি। এখান থেকে অনেক সবজি সারা দেশব্যাপী এবং বিশেষ করে ঢাকা সহ ঢাকার পূর্ব এবং দক্ষিণাংশে বিতরণ হয় এবং সেই কারণে বড় একটা দুর্যোগের পাশাপাশি এই ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে মানিকগঞ্জ সহ সারা দেশের সবজি যারা সবজি নির্ভর তারা।
তো এই দিক থেকে আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন এবং পাশাপাশি যারা দুর্ভোগের মধ্যে রয়েছেন তাদের এই সময়ে যারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে এবং আশ্রয়দাতা যারা হিসেবে কাজ করে থাকেন বিভিন্ন সময়, তাদেরকে কিন্তু এই সময় এগিয়ে আসতে হবে এবং পাশাপাশি দুর্গত এলাকায় যে সংকট রয়েছে বিশেষ করে আর্থিক এবং খাবারের, সেই সংকটগুলো খুব দ্রুত সমাধান দাবি জানাচ্ছে স্থানীয়রা। এই ছিল আমার কাছে সর্বশেষ। মানিকগঞ্জের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। তিনবারের বন্যা ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল। বন্যায় ভেঙে যাওয়া ৯০০ কিলোমিটার সড়কের উপর দিয়ে এখন আর যানবাহন চলাচল করছে না। এদিকে গত ২৪ ঘন্টায় ফরিদপুরের পদ্মা নদীর পানি অপরিবর্তিত রয়েছে, বইছে বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে। পানিবন্দী ২ লাখের বেশি মানুষ। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফরিদপুর ও টাঙ্গাইল থেকে যোগ দিয়েছে সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, রাস্তা সংস্কার কবে থেকে শুরু হবে কিছু জানতে পেরেছেন কিনা, এবং বন্যার্তদের দুর্ভোগ কেমন দেখছেন একটু জানতে চাই। মধ্যে কিন্তু সুনামগঞ্জে ৩ দফা বন্যা হয়ে গেছে। এর মধ্যে সুনামগঞ্জের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি, অর্থাৎ সড়ক বিভাগ, নদী ভাঙ্গন এবং মৎস্য খাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো সড়কের কথাই যদি বলি, সড়কে ৯০০ কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে অধীনে যে ৯০০ কিলোমিটার সড়ক গ্রামীণ সড়কের বীজ কালভার্টের মধ্যে রয়েছে। তো ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি কথা বলেছিলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে যেহেতু এখনো কিছু কিছু সড়কে পানি আছে, তো এর ক্ষয়ক্ষতি আরো বৃদ্ধি পেতে পারে। তো ইতিমধ্যেই তারা কিন্তু ৯০০ কিলোমিটার সড়কের ক্ষতি নিরূপণ করে এবং টাকার অঙ্কে প্রায় ৪০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বলে আমাকে তিনি জানিয়েছেন। ইতিমধ্যে কিন্তু তারা তাদের যে প্রধান দপ্তরে তারা চিঠি প্রেরণ করেছে। তো আসলে এই যে চিঠি প্রেরণ করেছে, এটা যদি অনুমোদন হয় তখনই কিন্তু কাজ শুরু হবে বলে আমাকে জানিয়েছেন সড়কের। তো এছাড়া আমরা দেখেছি সড়ক ও জনপথ বিভাগের যে কিছু সড়কের ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সড়ক ইতিমধ্যে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় দেখেছি মেরামত করতে। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের যে মূল সড়ক রয়েছে জেলা সদর থেকে ছাতক, দুয়ারা এবং জামালগঞ্জ উপজেলা, এই ৩টি উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন আছে বলা যায়। কারণ এই সড়কে পাহাড়ি ঢলের কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই সড়কে মানুষ চলাচল কিন্তু এখন করতে পারছে না। কারণ এই সড়কের উপর দিয়ে এখন নৌকা, কিছু কিছু জায়গা দিকে আমরা দেখেছি নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে। আর আপনাকে আরেকটা বিষয় বলি, যেহেতু সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত এলাকা, তো হাওর অধ্যুষিত এলাকায় কিন্তু পাহাড়ি ঢল এবং তীব্র ঢেউর কারণে বাড়িঘর, কাঁচা ঘরবাড়ির প্রতি ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় ১.৫ লক্ষাধিক মানুষের পরিবার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এ ব্যাপারে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কি, আমরা দেখেছি গত ২য় দফা বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই ক্ষয়ক্ষতির যারা কিছু পরিবারকে তারা ঢেউটিন দেওয়া হয়েছে। তো জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল হক জানিয়েছেন ক্ষয়ক্ষতি পুরোপুরি নিরূপণ করার পর তাদেরকে পুনর্বাসনের আওতায় আনা হবে বলে আমাকে জানিয়েছেন। আর এখন বন্যা দুর্গত এলাকায় যেহেতু এখনো আমরা দেখেছি জগন্নাথপুর উপজেলার কথা যদি বলি, জগন্নাথপুর উপজেলায় কিছু কিছু বাড়িতে এখনো কিন্তু পানি রয়েছে। এই সব এলাকা এবং অন্যান্য যে উপজেলা, যেসব উপজেলার উপর দিয়ে বন্যা বয়ে গেছে, এইসব উপজেলায় এখন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি সংকট এবং খাদ্য সংকট। তো এই সংকট নিরসনে আসলে সরকার থেকে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগ থেকে যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, এটা আসলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ নয়। কারণ আপনি জানেন এখন সুনামগঞ্জের হাওর অঞ্চলে মানুষ কিন্তু এই একেবারে মানে বলা যায় বিপর্যস্ত অবস্থায়, যেহেতু কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং করোনার কারণে এর মধ্যে বন্যা একেবারে বেকার বলা চলে। আর এই কারণে আসলে একটা খাদ্য দুর্ভোগ দেখা দিয়েছে। কারণ সুনামগঞ্জের হাওর অঞ্চলে মানুষ অনেকটাই শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এই সময়কালে কিন্তু মানে সুনামগঞ্জের বাহিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে তারা শ্রমজীবী হিসেবে কাজ করে। তো এখন কিন্তু সেই করোনার জন্য তারা বাহিরেও যেতে পারছে না। তারা কিন্তু অনেকটাই মানবেতর জীবনযাপন করছে। আর মৎস্য খাতের কথা যদি বলি, মৎস্য খাতে আমরা মৎস্য বিভাগ থেকে খবর পেয়েছিলাম যে এখন পর্যন্ত প্রায় ৩০ কোটি টাকার বিভিন্ন পুকুর থেকে মাছ ভেসে গেছে। তো মৎস্য খামারিরা চাচ্ছেন যে তাদেরকে সরকার যদি প্রণোদনা দেয়া হয়, তাহলে কিন্তু তারা আবার হয়তোবা নতুন করে উঠে দাঁড়াতে পারে। তো সার্বিকভাবে বলা যায় সুনামগঞ্জে এখন কিন্তু বন্যার পানি যদিও সরে গেছে, তারপর কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে খাদ্য সংকট এবং বিশুদ্ধ খাবার পানির সংকট এবং তাদের যে কাঁচা ঘরবাড়ি, এটা পুনর্বাসন নিয়ে চিন্তা ভাবনা করছে এবং তারা খুবই দুশ্চিন্তায় রাত দিন কাটাচ্ছে।
তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবরাখবর। জি জাকির হোসেন, আপনি সাথেই থাকবেন। একটু ফরিদপুরের বন্যা পরিস্থিতির খবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছে সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরের বন্যা পরিস্থিতির সবশেষ কি অবস্থা একটু জানাবেন, এবং যেই পানিবন্দী মানুষরা রয়েছে তাদের কাছে পর্যাপ্ত সহায়তা কি পৌঁছাচ্ছে? সবশেষ বন্যা পরিস্থিতি বলতে গেলে বলতে হয় যে ফরিদপুরে এখনো কিন্তু প্রায় 550 গ্রাম কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। যদিও পানি কিছুটা কমছে, আজকে সকালে কিন্তু পানির লেভেলটা ছিল বিপদসীমার 78 সেন্টিমিটার উপরে, অর্থাৎ গত 24 ঘন্টায় 2 সেন্টিমিটার পানি কমেছে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছেন। তো আপনাকে আমি বলে রাখতে চাই, ফরিদপুর জেলা প্রশাসক যেটি আমাদেরকে জানিয়েছেন যে বন্যা দুর্গত যে মানুষগুলো আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন উঁচু জায়গায় অবস্থান নিয়েছে তাদেরকে কিন্তু প্রয়োজন অনুযায়ী তাদেরকে কিন্তু খাদ্যশস্য দেওয়া হচ্ছে, পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে অস্থায়ী টিউবওয়েল স্থাপন করে বিশুদ্ধ পানি নিশ্চিত করা হয়েছে, এমনটি আমাদেরকে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ যেটি আমাদেরকে বলেছেন যে পানি বৃদ্ধির ফলে বিশেষ করে মধুমতি নদীর ভাঙনটা তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে, যার ফলে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ভাঙনে মানুষের ভূসম্পত্তি প্রতিনিয়ত হারাচ্ছে। বিশেষ করে আলফাডাঙ্গা উপজেলার 3টি ইউনিয়ন এবং মধুখালীর বিশিষ্ট মুশাব্দুর গ্রাম যেটি রৌপনগর, সেই রৌপনগরে যাওয়ার যে প্রধান যে সড়কটি সেই সড়কটি হুমকির মুখে রয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে এই সড়ক বা এই ভাঙন প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন। সেক্ষেত্রে তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই ভাঙন প্রতিরোধে বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে, যদিও সেই ডাম্পিংটার বিষয় নিয়ে কিন্তু স্থানীয় মানুষের কিন্তু দ্বিমত রয়েছে যে পরিমাণ স্রোত নদীতে রয়েছে তাতে এই বালির বস্তা যেটি ফেলা হচ্ছে সেটা আসলে কতটুকু কার্যকারী হচ্ছে এটি নিয়ে কথা হচ্ছে। যদিও তারপরেও কিন্তু ফরিদপুরের ওই অঞ্চলে অর্থাৎ ক্ষতিগ্রস্ত নদী ভাঙন কবলিত মানুষের কিন্তু একটি দাবি রয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কাছে যে দীর্ঘদিন যাবৎ ধরে এই অঞ্চলে মধুমতি ভাঙন কবলের পড়েছে, বিশেষ করে আলফাডাঙ্গা এবং মধুখালী উপজেলা কয়েকটি ইউনিয়ন। তো এই অঞ্চলে মানুষের দাবি হচ্ছে যে স্থায়ী বাঁধ নির্মাণের একটি বিষয়। তো আমি আসলে গতকাল এবং আজকে গিয়েছিলাম কয়েকটি জায়গা যারা আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছে এবং যারা বিভিন্ন উঁচু সড়ক এবং বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে তাদেরকে দেখতে। কিন্তু সেখানে আসলে দেখা যায় যে আপনি দেখছেন যে সকাল থেকে কিন্তু ফরিদপুরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে যারা আশ্রয় নিয়েছে রাস্তার উপর তারা কিন্তু একটি তাঁবুর নিচে কিন্তু ছোট বাচ্চা শিশু কিশোর থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবে এই বৃষ্টি একদিকে বন্যার পানি, অন্যদিকে বৃষ্টি, সব মিলে কিন্তু তারা মানবিকতার জীবনযাপন করছে, এমনটি আমরা দেখতে পেরেছি। সুনামগঞ্জ ও ফরিদপুরে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মীরা। করোনা মহামারীর প্রভাবে অন্তত 30% শিক্ষার্থী ঝরে পড়তে পারে বলে আশঙ্কা শিক্ষা গবেষকদের। করোনায় আর্থিক সক্ষমতা কমে যাওয়ার কারণে অনেক পরিবারই তাদের সন্তানকে স্কুলে না পাঠিয়ে কাজে নিয়োগ করবেন ধারণা তাদের। তবে মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরের চর রুহিতার 10ম শ্রেণীর ছাত্র আসিফ হোসেন বড় ভাইয়ের সঙ্গে কাজ করছেন ধান খেতে। করোনায় পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়েছে যে সামনে আর পড়াশোনায় ফিরতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আসিফ। এখন বাড়িতে বেকার থেকে কি করব, বড় ভাইকে কাজ সহযোগিতা করতেছি। শুধু আসিফ নয়, আরো অনেকের পরিবারই করোনায় আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে অনেকে সন্তানকে কাজে লাগিয়ে দিচ্ছেন, তাই এসব শিক্ষার্থীর শিক্ষা জীবন এখন হুমকির মুখে। করোনা ভাইরাসের কারণে আমাদের পড়া অনেক পিছু হয়ে গিয়েছে। সরকার যদি সহযোগিতা করে তাহলে ছেলেমেয়ের লেখাপড়া করাইতাম পারবো। শিক্ষা গবেষকদের আশঙ্কা করোনার প্রভাবে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের অন্তত 30% শিক্ষার্থী ঝরে পড়বে। ঝরে পড়া রোধে এখন থেকেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে তাগিদ দিয়েছেন তারা। মাঠের থেকে যে খবর আছে, যে তথ্য আছে, তাতে মনে হচ্ছে খাদ্য নিরাপত্তা, আয় নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা ইত্যাদি কারণে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার বাড়তে পারে, শিশু শ্রমের হার বাড়তে পারে, বাল্য বিবাহের হার বাড়তে পারে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীদের ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা হবে। আমরাও এই বিষয়ে সচেতন আছি, আমরাও লক্ষ্য রাখছি যে আমাদের অভিভাবকদের বা শিক্ষার্থীদের কোথায় কি সমস্যা। আমরা প্রয়োজন মতো যেরকম ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেরকম ব্যবস্থা আমরা নেব। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে ঝরে পড়া ঠেকাতে উপবৃত্তির পরিধি আরো বাড়ানো হবে, একই সাথে বিশেষ প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। আমরা ওই ধরনের শিক্ষার্থীদের আমরা এমনিতে উপবৃত্তি দেই, তার পাশাপাশি আরো কিছু আমরা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করবো যাতে করে আমার সন্তানরা ধরে না পড়ে।
ঝরে পড়ার শঙ্কায় থাকা শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য স্কুলের শিক্ষকদেরও নির্দেশ দেবে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুমী বায়ুর অক্ষ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর অবস্থান করায় আজ দেশের কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, রংপুর, ঢাকা সহ বেশ কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে আগারগাঁও থেকে যুক্ত হয়েছে সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আবহাওয়া পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে একটু জানতে চাই। গতকাল সোমবার সন্ধ্যায় ৬টায় পরবর্তী ২৪ ঘন্টার জন্য আবহাওয়া অধিদপ্তর থেকে একটি বুলেটিন তারা দিয়েছেন। সেখানে বরিশাল, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এর কিছু অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং যার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে এখানকার আবহাওয়া অধিদপ্তরের যারা দায়িত্বশীল রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যেমনটা বলিয়েছেন যে বঙ্গোপসাগরে একটু লঘু চাপের সৃষ্টি হয়েছে, যার কারণে দক্ষিণ অঞ্চলের সহ বেশ কিছু জায়গায় আজকে বৃষ্টিপাত হতে পারে এবং সেই বৃষ্টিপাত হলে আবহাওয়ার যে এই যে ভ্যাপসা গরম রয়েছে সেটি কেটে যাবে। ইতিমধ্যে সকালে রাজধানীর আমরা বনশ্রী, আগারগাঁও কিংবা শেরেবাংলা নগরের বেশ কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং এটাই হচ্ছে লঘুচাপের কারণ। এবং মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আরেকটি বিষয় সেটা হচ্ছে আবহাওয়া সোমবার খুলনার অনেক জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সাগরের লঘুচাপ থাকায় বাতাসের আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এদিন দেশের অর্থাৎ গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সাগরে একটি লঘুচাপ রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বৃষ্টি তুলনামূলক কম এবং যার কারণে আসলে এই যে পরিস্থিতি মৃদু তাপপ্রবাহ সেটি হচ্ছে দেশের অব্যাহত থাকতে পারে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বুলেটিনে বলা হয় সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, ফেনী, চাঁদপুর, মাইজদিকোট অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরেকটি বিষয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপর মোটামুটিভাবে সক্রিয় এবং বাংলাদেশে অন্যত্র তা কম সক্রিয়, যার কারণে বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় বিরাজ করছে। আর যদি দমকা হাওয়া সহ অস্থায়ী যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেটি যদি হয়, আর সেক্ষেত্রে এই যে গরম মানে মৃদু তাপ প্রবাহ যেটি চলছে যার কারণে প্রচুর ঘেমে যাচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। ভরা বর্ষা চলছে এখন, সেই ভরা বর্ষা আসলে এইরকম প্রচুর ঘাম হচ্ছে ব্যবসাটা, যেটা হয়তো বৃষ্টিপাত হলে আজকে যেহেতু তারা দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায়ও আমরা সকালে দেখেছি বেশ কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই লঘুচাপ স্পষ্ট হওয়ার কারণে যদি আরও বেশি বৃষ্টিপাত হয় তাহলে হয়তো ব্যবসা যে গরমটি রয়েছে সে গরমটি কেটে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বশীলরা। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। বরিশালে ৬৭ ভাগ ডায়াগনস্টিক সেন্টারেরই অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানে রোগীদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া দক্ষ চিকিৎসকের নাম ভাঙিয়ে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার অভিযোগ ওঠে। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে এমন একজন ডাক্তারের নামে যিনি অনেক আগেই মারা গেছেন। মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানটির কর্তব্যরত চিকিৎসকও ব্যবহার করছেন ভুয়া ডিগ্রি। একই দিন আগরপুর রোডের দ্য মুন মেডিকেল সার্ভিসেস নামের ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে প্রমাণ মেলে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট দিয়ে নমুনা পরীক্ষায়। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পেয়েছি আসলে দি মুন মেডিকেল সার্ভিসেস নামক একটি ডায়াগনস্টিক সেন্টার যার আসলে লাইসেন্স নেই এবং লাইসেন্সের নবায়নও করে নাই। পাশাপাশি এখান থেকে যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেখানে দুইজন ডাক্তারের সাইন ব্যবহার করা হচ্ছে। সেই দুইজনের কেউই আজকে কিন্তু এখানে কর্মস্থলে আসেননি বা ওনাদের সাথে কথা বলে জানা গিয়েছে ওনারা এই সাইন দেননি। অনুমোদন নেওয়ার সময় প্রতিষ্ঠানগুলোতে টেকনোলজিস্ট দেখানো হলেও অনুমোদন পাওয়ার পর তাদের বিদায় দিয়ে পরীক্ষা করানো হয় অদক্ষ টেকনিশিয়ান কিংবা পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে। পরে ডাক্তারের জাল স্বাক্ষরের কাগজে দেওয়া হচ্ছে ভুয়া রিপোর্ট। বরিশাল শহরের অলিতে গলিতে ৭০ থেকে ৮০টির মতন এইসব ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে যেগুলো মানহীন এবং ভুয়া রিপোর্ট দেয় এবং সেখানে কাজ করে মূলত টেকনিশিয়ানরা এবং ঝাড়ুদার সুইপার থেকে কাজ করে। এসব অভিযোগের কথা স্বীকার করে প্রশাসন বলছে স্বাস্থ্য খাতের অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে জেলা স্বাস্থ্য বিভাগও। আমরা যেখানে যে অনিয়মগুলো দেখেছি সেগুলো তাদেরকে সংশোধন করতে বলেছি। যারা লাইসেন্স নাই তাদেরকে আমরা বলেছি আপনারা আবেদন করেন, যাদের উপযুক্ততাই নাই
যে লাইসেন্স পাওয়ার উপযুক্ত নাই তাদেরকে আমরা বন্ধ করার জন্য আমরা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা চিঠি দিয়েছি। বিশেষ করে আমরা প্রশাসনকে দিয়েছি, র্যাবকে দিয়েছি। তারা কার্যকরী ব্যবস্থা আগে থেকেই নিচ্ছে এবং এখনো নিচ্ছে। অনিয়মের অভিযোগে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনুমোদনহীন 14টি ডায়াগনস্টিক সেন্টার। সিলগালা করা হয়েছে 2টি প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারী বদলে দিয়েছে মানুষের জীবন জীবিকা। থমকে যাওয়া সময়ে টিকে থাকার চেষ্টায় পেশা বদলাতে বাধ্য হচ্ছেন অনেকে। সময়ের সাথে মানিয়ে নিয়ে অনেকেই হার মানিয়েছেন মহামারীর এই ভয়াবহতাকে। খুলনার সোনাডাঙ্গা গোবরচাকা এলাকার অ্যামিটি স্কুলের প্রতিষ্ঠাতা শেখ আশরাফুল ইসলাম। করোনার অঘোষিত লকডাউনের কারণে মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে বাকি পড়েছে 3 মাসের বাসা ভাড়া। 2 সন্তান সহ পরিবারের 4 সদস্যের খাবার জোগানোই কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় বাধ্য হয়ে বিকল্প আয়ের পথ বেছে নিয়েছেন আশরাফুল। বন্ধ থাকা স্কুলের সামনে বসেছেন গ্যাস সিলিন্ডার নিয়ে। আমি কোনো অভিভাবকের কাছে বেতন চাইতে পারতেছি না, তারাও অনেক দরিদ্র। আমি বুঝতেছি যে আমার ঘরে মাছ নাই, কারো ঘরে চাল নাই, আমি কি করে তার কাছে বেতন চাই। এমন কঠিন অবস্থার মুখোমুখি আরও অনেকেই। থমকে যাওয়া সময়ে বন্ধ হয়েছে আয়ের পথ, তাই চেনাগণ্ডির বাইরে গিয়ে চলছে বেঁচে থাকার চেষ্টা। ফটোগ্রাফার হয়ে গেছেন ডিম বিক্রেতা, বেকারির কাজ হারিয়ে কেউ বা হয়েছেন ফল বিক্রেতা। স্টুডিও ব্যবসা করতাম, ফটোগ্রাফি ব্যবসা করতাম, ভিডিও করতাম, এখন এগুলো তো কম এখন। সেই জন্য আমার পরিবর্তন সংসার আছে, ছেলে মেয়ে আছে, চলতে কষ্ট হয়, সবই পানিটু পর্যন্ত কিনে খাওয়া লাগে। করোনার জন্য বেকারি 3 মাস ধরে বন্ধ রয়েছে। সেই কারণে এখন আমাদের আপনার ছেলে মেয়ে আছে, ওলা সংসার আছে, তাই সেই ইসের জন্য আপনার ওলা এই ব্যবসায় আসছে, পামের ব্যবসায় আসছে। করোনা মহামারীর এই সময়ে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও কত মানুষ পেশা হারিয়েছেন বা পেশা বদলেছেন তার কোনো সঠিক পরিসংখ্যান এখনও নেই। তবে বদলে যাওয়া সময়ের বিপরীতে টিকে থাকার এই লড়াইয়ে একে অপরকে পাশে চায় মানুষ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কে 4 লেন প্রকল্পের কাজে দেখা দিয়েছে ধীরগতি। কাজের কারণে খুঁড়ে রাখা বিভিন্ন গর্তে বর্ষায় জমছে পানি। এতে ওই সড়ক দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। কাজের ধীরগতির জন্য ভূমি অধিগ্রহণে জেলা প্রশাসনের গাফিলতিকে দায়ী করছে সড়ক বিভাগ। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কের বেগমগঞ্জ থেকে সোনাপুর পর্যন্ত 13 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2017 সালে। 2021 সালে জুনে শেষ হওয়ার কথা থাকলেও 3 বছরেও অর্ধেক কাজই হয়নি। উল্টো নির্মাণ কাজের খানাখন্দ ও বৃষ্টির পানি জমে দুর্ভোগের কারণ হয়ে পড়েছে ওই মহাসড়ক। আমাদের গাড়ি একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে, মালিকদের সাথে আমাদের সাথে গন্ডগোল। আপনি কি রাস্তার কাজ করতেছেন না করতেছেন? 1000 মাইল না 10,000 মাইল না, মাত্র 16 কিলোমিটার রাস্তা। আমাদের অ্যালার্জির প্রবলেম বাড়ছে, প্রচুর ধুলাবালির কারণে চোখের সমস্যা হয়। তাছাড়া এই যে রাস্তার এরকম অবস্থা, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় প্রকল্পের নোয়াখালী গেট থেকে সোনাপুর পর্যন্ত অংশে কাজই শুরু হয়নি। প্রশাসনিক সমস্যা আছে, যার ধরনের জমি অধিগ্রহণ হচ্ছে না। মানুষ কিন্তু দুর্ভোগ মানুষ পোয়াচ্ছে। প্রতিদিন রাস্তাঘাট কোরআন দিয়ে গর্ত হয়ে গেছে, কোরআন দিয়ে কাজ করতেছে না। সড়ক বিভাগ বলছে জেলা প্রশাসনের কারণেই ভূমি অধিগ্রহণে ধীরগতি, আর আইনি জটিলতার কারণ দেখিয়েছেন জেলা প্রশাসক। অধিগ্রহণ ছাড়া যে অংশগুলো করা সম্ভব প্রায় শেষ করে ফেলেছি এবং কিছু অংশে কাজ চলমান রয়েছে। আমরা প্রয়োজনীয় অর্থ ওনাদেরকে জমা প্রদান করেছি, কিন্তু অদ্যাবধিও আমরা প্রায় 2 বছর অতিক্রান্ত হয়েছে, কোনো সিদ্ধান্ত পাইনি। এজন্য ভূমি অধিগ্রহণ কাজ শেষ হয় নাই এবং এই অংশের কাজও দৃশ্যমান হয় নাই। এই অধিগ্রহণের যে জিনিসটা পেন্ডিং আছে, এটা শ্রেণী পরিবর্তনের কাজটা চলমান আছে। একটা কমিটি করা হয়েছে 15 সদস্যের, এই কমিটি অলরেডি করা হয়েছে। কমিটি খুব দ্রুত রিপোর্ট দেবে, আমি যতটুকু জানি। কমিটি রিপোর্ট পেলেই আমরা অধিগ্রহণের কার্যক্রমটা পরবর্তী 7 ধারার নোটিশ বা পরবর্তী ক্ষতিপূরণ দেওয়ার এই বিষয়টি নিয়ে আমরা কাজ করবো। আমরা জানি যে খুব দ্রুত হবে এই কাজগুলো। সড়ক বিভাগ জানায় 962 কোটি টাকার এই প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে বরাদ্দ দেওয়া হয় 700 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরও জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছে সহকর্মী আবু নাসের। নাসের, সড়কের দুর্ভোগ কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভূমি অধিগ্রহণে যে ধীরগতি, এটি নিয়ে প্রশাসন কি বলছে? মূলত নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ থেকে নোয়াখালী সদরের সোনাপুর পর্যন্ত 13 কিলোমিটার জায়গাতে 4 লেন সড়কের কাজ হচ্ছে এবং এই কাজের ধীরগতির বিষয়ে আমার সাথে কথা হয়েছে
এখানকার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনোদ কুমারের সাথে তিনি জানিয়েছেন যে সড়ক বিভাগের কোনো গাফিলতি বা কোনো রকম ধীরগতি নেই, তারা দ্রুত গতিতেই কাজ এগিয়ে নিচ্ছেন এবং যেখানে ভূমি অধিগ্রহণের বিষয় নেই সেই জায়গাতে প্রায় 13.5 কিলোমিটারের মধ্যে অর্ধেক অর্থাৎ 7 কিলোমিটারের মতো জায়গা তারা কিন্তু কাজ শেষ করে ফেলেছেন এবং সেখানে কাজের মানও ভালো রয়েছে এবং অবশিষ্ট কাজ চলমান রয়েছে। তবে যেই 7 কিলোমিটার অংশ যেখানে মাইজদি বাজার থেকে সোনাপুর পর্যন্ত সেখানে ভূমি অধিগ্রহণ ছাড়া কাজ শুরু করা যাচ্ছে না এবং এই ভূমি অধিগ্রহণের পুরো বিষয়টি এখন জেলা প্রশাসনের কাছে রয়েছে। এর আগে জেলা প্রশাসনকে এ বিষয়ে সড়ক বিভাগ থেকে নির্ধারিত যে অর্থ রয়েছে প্রায় 700 কোটি টাকা সেটি হস্তান্তর করা হয়েছে এবং অ্যালাইনমেন্ট করে সেটিও দেওয়া হয়েছে। এই সংক্রান্ত 15 সদস্যের একটি কমিটি রয়েছে, তারা কাজ করছে এবং এই বিষয়ে সড়ক বিভাগ থেকে বারবার জেলা প্রশাসনকে তাগাদা দেওয়া হচ্ছে বলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে মূলত যে অধিগ্রহণকৃত ভূমির শ্রেণী পরিবর্তনের কারণে এই জটিলতা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার বিষয়ে তারা তৎপর রয়েছেন। যেই কমিটি করা হয়েছে 15 সদস্যের, ওই কমিটির রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে তারা হাতে পাবেন এবং ওই রিপোর্টের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করবেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এটি জেলার সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে দেখছেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের। করোনা মহামারীর মধ্যেও রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে দেশে। জুলাই এসেছে $260 কোটি, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর আগে জুন মাসে প্রবাসী আয় আসে $183 কোটি, সেটিও একক মাসের হিসেবে রেকর্ড ছিল। জুলাইয়ে ভাঙল সেই রেকর্ডও। এছাড়াও এক মাসের ব্যবধানে $3,728 কোটি নতুন রেকর্ড ছুঁয়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রা রিজার্ভও বেড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর 2% প্রণোদনার কারণে গত অর্থ বছর $1,800 কোটি বেশি প্রবাসী আয় এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সারা দেশে 50 থেকে 60 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও এবার সংগ্রহ হবে 20% কম। করোনার কারণে কোরবানি কম হওয়ার পাশাপাশি গরমে চামড়া নষ্ট হওয়ায় এর মূল কারণ বলছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, দাম কম পাওয়ার ক্ষোভে অনেকেই রাস্তায় চামড়া ফেলে বা মাটিতে পুঁতে দিয়েছেন। দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তার অলিতে গলিতে এভাবেই পড়ে আছে কোরবানির পশুর কাঁচা চামড়া। কোথাও ছাগল, কোথাও ভেড়া, আবার কোথাও বা পড়ে আছে গরুর চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা জানান, কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারায় এবার অনেকেই চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন, কেউ বা পুঁতে দিয়েছেন মাটিতে। পোস্তা সড়কে অন্তত 30,000 ছাগলের চামড়া ও 20,000 গরুর চামড়া পড়ে নষ্ট হচ্ছে বলে ধারণা তাদের। বলতেছি চলে না, এই জন্য আমরা নিই না। পরে আমি নিজে ডাস্টবিনের চামড়াগুলো ফেলে চলে গেছি। আমার রিক্সা বাড়ি বের হয়ে গেছে। ওরা যে এরকম দামটা কিনে আনছে, ওরা তো এরকম দামে এখানে বেচতে পারতেছে না, যার কারণে অনেক মাল পয়সা গেছে গা, যার কারণে ফালাই দিচ্ছে। 20,000-এর মতো মাল হবে ফেলানো হয়েছে। রাজধানী থেকে 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত 3 লাখ চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বলছেন, কোরবানি কম হওয়ার পাশাপাশি আড়তে পৌঁছাতে দেরির কারণে চামড়া নষ্ট হওয়ায় 20% চামড়া কম সংগ্রহ হবে। যেহেতু সরকার প্রজ্ঞাপন জারি করেছে 48 ঘন্টার মধ্যে লবণযুক্ত ছাড়া চামড়া ঢাকায় ঢুকতে পারবে না, সে করেছে কি গতকালকে চামড়া আনটাতে ভোর 4টা বাজায় দিয়েছে। আজকের দিনেও যদি 20,000 চামড়া ঢুকে যায়, সেটাও লবণজাত করার মতো আমাদের লোকবল, ক্ষমতা, দক্ষতা এটা আছে। তবে চামড়ার দাম নিয়ে কোনো অভিযোগ নেই বলে দাবি কাঁচা চামড়া ব্যবসায়ীদের। এদিকে দাম তদারকি করতে মাঠে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌসুম প্রায় শেষ হয়ে এলেও রাজশাহী থেকে অল্প পরিসরে শুরু হয়েছে আম রপ্তানি। কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ক্ষতিকর রাসায়নিক মুক্ত আম রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে রপ্তানি ব্যবস্থা সহজ করতে স্থানীয় পর্যায়ে আম প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা এবং প্যাকিং হাউস চালুর দাবি তাদের।
রাজশাহী থেকে সবশেষ 2016 ও 17 সালে আম রপ্তানি হয় ইউরোপের বাজারে। 2018 সালে প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং ব্যবস্থায় কড়াকড়ির কারণে বন্ধ হয়ে যায় আম রপ্তানি। 2 বছর বিরতির পর এবার করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মৌসুমের শেষ মুহূর্তে রাজশাহী থেকে শুরু হয়েছে আম রপ্তানি। বাঘা ও চারঘাট উপজেলা থেকে সুইজারল্যান্ডে আম রপ্তানি করছে বেসরকারি প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম লিমিটেড। চাহিদা অনুযায়ী চলতি মৌসুমে 20 মেট্রিক টন রাসায়নিক মুক্ত আম রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। এটা একটা নমুনা হিসাবে পাঠাচ্ছে, আমি আগেই বলছি। এটা যদি ভালো হয় এবং সেই দেশ যদি তারা মনে করে আমাদের আমটা ভালো, তাহলে তারা এটা আমাদেরকে আরও চাহিদা দিলে আমরা আগামীতে আশা করি যে তাদের এখানে ব্যাপক পরিমাণ আম পাঠাতে পারবো। এদিকে আম রপ্তানির কাজ আরও সহজ করতে রাজশাহীতেই আম প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং হাউস স্থাপনের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে পরিবহন খরচ কমার পাশাপাশি যে কোনো জাতের আম বিদেশে রপ্তানি সম্ভব হবে বলে মনে করছেন তারা। তো আমরা চেয়েছিলাম যে কোয়ারেন্টাইনটা যাতে আমাদের বাগানেই হয়, তাহলে এটা লোডিং আনলোডিংয়ে কোনো সমস্যা হয় না এবং মানে সেখানে 100% আম বিদেশে যেতে পারে। আগামী মৌসুমের আগেই রাজশাহীতে আম রপ্তানির সব সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা আশা করছি যে আগামী আম মৌসুমের আগে আমাদের রাজশাহী থেকে প্যাকিং হাউস এবং কোয়ারেন্টাইনের একটা ব্যবস্থা রাজশাহীতে থাকবে। আমরা আশা করছি যে এটা সরকার বিবেচনা করতেছেন এবং এটা আমি আশা করছি যে এটা বাস্তবায়ন হয়ে যাবে আগামী আম মৌসুমের আগে। বিশ্বব্যাপী আমের চাহিদা বাড়লে রাজশাহীর আম চাষিরাও ভালো দাম পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা দ্বিতীয় দিনের মতো বিশ্বে কমেছে করোনায় মৃত শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় করোনায় প্রাণ গেছে 4300 জনের, নতুন শনাক্ত 1,98,000-এর বেশি। এ নিয়ে করোনায় প্রাণ গেছে 6,96,700 জনের। মোট আক্রান্ত 1,84,00,000 ছাড়ালো। ভারতে 24 ঘন্টায় 810 জনের মৃত্যুসহ মোট প্রাণহানি 39,000। নতুন 50,000-এর বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 18,55,000। করোনা আক্রান্ত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় করোনায় মারা গেছে 545 জন, নতুন শনাক্ত 48,000। ব্রাজিলে মারা গেছে 572 জন, নতুন আক্রান্ত 18,000। এদিকে করোনা মোকাবেলায় সহজ ও জাদুকরী সমাধান মিলবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে স্বাভাবিক জীবনে ফেরার পথও দীর্ঘ হবে বলেও মন্তব্য সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডানোম গ্যাব্রিয়েসাসের। এই ছিল বিবিধ সংবাদের এখনকার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।